আসলে ১,০০০ মুরগি দিয়ে শুরু করে কি একজন মানুষ তার সংসার চালাইতে পারবে এরকম লাভ হয়? প্রথম বেশি আমি ১৬০০ মুরগি পাইলে ৭০,০০০ টাকা লাভ ছিল আমার। এখানে আমাদের না হাত দেন, নরম না। এটা খাদ্য পানি ঠিক আছে, এটা খাদ্য পানি ঠিক আছে। এই বাচ্চাটা কোনো জায়দামালা হবে না, হাত পা মোটা থাকবে। ভাই এরকম কেউ যদি কান দেয় কান নেবেন না, নিলেই মরবেন। ইয়া আছে রিফেন্ডিজিভ আছে কোম্পানির, ওরা আসবে এসে এই পরামর্শ দিবে এই পরামর্শ দিবে, এদের কথা নেওয়াই যাবে না। ডিলারের মাধ্যমে যায় না আপাতত, কারণ ডিলার মাধ্যমটা বড় ক্ষতিকর মাধ্যম। এটা ওরা অনেকটা শুষে। ইউটিউবের মধ্যে অনেক কিছু বলে যে এইভাবে না এইভাবে দুপুরে কানা মুরগির কানা বন্ধ করতে হবে, এই করতে, এইগুলো আসলে আমি এখন পর্যন্ত এটার কোনো ফায়দা পাই নাই। গত বছর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ৬,০০০ বাচ্চা তুলছিলাম এক কামারে, ৬,০০০ দূরে মারা গেছে। বললো কোনো মুরগি যদি দুর্বল হয়ে দেখা যায়, গরমে সে দুর্বল হয়ে যেতেছে, তারা বালতির ভিতরে ডাইরেক্ট সুবায়া ছেড়ে দিল, সমস্যা না। আর 5% যদি মৃত্যু হয় তাহলে তার লাগে ভালো, কপাল ভালো। আর 10% চলে যায়, লাভ কমে যাবো, তখন আর তার মুরগি ফালার অনীহা এসে দেবো। ব্রিডিং অবস্থা যদি বাচ্চা মারা যায় তাহলে বুঝবেন আপনার সারা বছর মাসে যে মুরগি পালবে সে মুরগি মরতেই থাকবে। তো এটা মুরব্বীরা আগে বলতো, আমার ব্যবসা ছাড়া কইতো শুনতাম, নিজের কাম করলে নিজে 16 আনা হয়, আর ফুতেরে যে করালে 12 আনা, আর লোক দিয়ে করালে 8 আনা। এটা মাথার রেখে যদি আপনি কাজ করেন আপনার ব্যবসা উন্নতি হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। বিডি খামার টিভির পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই পোলট্রি মুরগির প্রতিবেদনটি এখানে শুরু করছি। তো বন্ধুরা, আমরা আজকে চলে আসছি ময়মনসিংহের ধুবাওড়ার পুরাকান্দলিয়া গ্রামে আব্দুল খালেক ভাইয়ের ব্রয়লার মুরগির ফার্মে চলে আসছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি খালেক ভাই অনেকগুলা বাচ্চা দিয়ে শুরু করতেছে। তো এই পোলট্রি মুরগির বাচ্চা বা ব্রয়লারের বাচ্চা কিভাবে লালন পালন করবেন এবং এটার পরিচর্যা সম্পর্কে আমরা সরাসরি খালেক ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে এই ব্রয়লার মুরগির লালন পালন এবং পরিচর্যা সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং নতুন যারা আছেন আর একদম নতুন উদ্যোক্তা যারা, তাদের মনের কিছু প্রশ্ন আছে, তাদের কিছু কমেন্ট আমাদের কাছে আসছে, আমরা সেই অনুযায়ী খালেক ভাইয়ের মাধ্যমে সেই প্রশ্নের উত্তরগুলো জানানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, দেরি না করে সরাসরি খালেক ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে জানানো শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। তো খালেক ভাই, আমরা আপনার এখানে আসলাম আপনার এই ফার্মে। তো আপনার এই ফার্মের জগতে বা এই ফার্মিং সেক্টরে আসছেন কতদিন হচ্ছে? আমি 17 সাল থেকে আসছি। 17 সাল থেকে 21 সাল পর্যন্ত ছিলাম আমি ইয়াতে, ডিলার মাধ্যম। পরে আইসি ইন্টিগ্রেশনে সিপি কোম্পানির সাথে আর কি, থাইল্যান্ডের কোম্পানি, ওরার সাথে ইন্টিগ্রেশনে আছি আর কি। আপাতত তাদের সাথে আছেন। আচ্ছা, আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা, তো ওই যে বাচ্চা এখানে এইগুলার বয়স কতদিন? আজকে 4th দিন। আজকে চতুর্থ দিন। তো এখানে আপনার বাচ্চা কতগুলা? এনে বাচ্চা আছে 3600 পিস। 3600 পিস। জি। আচ্ছা ভাই, বাচ্চা যে আনেন বা একজন নতুন খামারি যে যদি খামার শুরু করতে চায় নতুনভাবে, একদম নতুন, সে কিছু জানে না বা এই খামার সেক্টরে তার আসার ইচ্ছা আছে, তাহলে এই বাচ্চাগুলো কিভাবে, কোন জায়গা থেকে সংগ্রহ করতে হয় এবং এগুলো বিক্রি কিভাবে করতে হয়? ওইটা হলো আপনার 3টা সিস্টেম আছে। একটা হলো ডিলার মাধ্যম, আরেকটা হলো ইন্টিগ্রেশন, আরেকটা হলো নিজস্ব কোম্পানির থেকে সংগ্রহ করা। কিন্তু একদম নতুন যদি হয় ডিলার মাধ্যম হইলেই ভালো, অন্য হয়তো এই ইন্টিগ্রেশনে হইলেই ভালো। কারণ একদম নতুন যারা সরাসরি কিনতে না যাওয়াটাই ভালো, কারণ বুঝতে একটু সময় লাগে। আর বাচ্চা নতুন অবস্থা আনার পর বাচ্চা কিভাবে ছাড়বো এগুলি বুঝতে লাগে। সবচেয়ে ভালো হইলো যদি কোনো ফার্মে যদি সে কিছুদিন চাকরি করে আসে, তো সবচেয়ে ভালো। আর এটা যদি না হয় তো বড়দের পরামর্শ নিতে হবে। আচ্ছা, তো বিক্রিটা কিভাবে করতে হয়? বিক্রিটা হইলো আপনার ঢাকার গাড়ির মধ্যে বিক্রি করা যায়, আবার লোকাল বিক্রি করা যায় ভ্যান গাড়ি দিয়া। ঢাকার থেকে আপনার ভ্যান গাড়িতে বিক্রি করলে 2-4 টাকা বেশি পাওয়া যায় আর কি। তবে এটা সবাই পারবে না, নতুন মানুষ পারবে না। এটা হলো বা মুরগি নিয়ে পরে টাকা ঘোরাঘুরি করবো, এরা কোলে যেত না। ওরা হইলো সরাসরি ঢাকাতে বিক্রি করাই ভালো। আর এটা যে ডিলারের মাধ্যমে সে বাচ্চা আনবে, সে এটার ব্যবস্থা করবে। তো একজন মানুষ নতুনভাবে শুরু করতে গেলে, একদম নতুন শুরু করতে যাইতেছে বা তা অল্প কিছু জ্ঞান নিয়ে শুরু করলো, তো একদম প্রথম অবস্থাতে কেমন পরিমাণ মূলধন লাগে বা কি পরিমাণ টাকা লাগে? যদি ডিলার মাধ্যমে সে ব্যবসা করতে চায় তাহলে তার টাকা লাগবে না। সে ডিলারই তার বাচ্চা দিবে, খাদ্য দিবে, ওষুধ দিবে।
বিক্রি করার পরে যে লাভ আসবে এটা সে নিয়ে যাইবে। আর যদি ডিলার মাধ্যম ছাড়া হয়, ইন্টিগ্রেশন হয়, তাহলে প্রতি হাজারে আপনার 1,20,000 টাকা জমা দিতে হবে কোম্পানি। দেওয়ার পর আপনার দেখা গেছে মাল লাগে হয়তো 2 লক্ষ টাকার উপরে লাগে 1,000 মুরগির মধ্যে, ওই টাকাটা বাকিটা তারা সাপোর্ট দিবে। এটা কি আপনি সিপিসির কথা বলতেছেন? সিপি। আচ্ছা, তো ভাই আপনি কি সিপির সাথে ব্যবসা করতেছেন? জি, আমি সিপির সাথে ব্যবসা করতেছি। সিপির সাথে যদি একজন নতুন উদ্যোক্তা নিতে চাই, তাহলে সিপি তাদের অফিস কোন জায়গায় বা কিভাবে নিতে হয় এগুলা? সিপির অফিস হলো ময়মনসিং বাইপাস, কিন্তু ইন্টারনেটে আপনি চাপ দিলে তারা পাবে আর কি। মানে কি প্রত্যেকটা জেলা শহরে আছে তাদের অফিস? জি আছে, তাদের মাধ্যমে নিতে পারবেন। নিতে পারবে। ঠিক আছে, তো খালেক ভাই, এখন আমরা আপনার যে এই 3600 বাচ্চা আপনি উঠাইছেন এখন, আর আপনি এখন পর্যন্ত কয়টা বেচ করছেন? 17 সাল থেকে সিপির থেকে তো আপনার দেখা গেছে এই পর্যন্ত ব্রিজ করতেই আছি, প্রতি বছরে দেখা যায় 8টা ব্রিজ উঠে আর কি। তাহলে 21 সালে আমি শুরু করছি, 21, 22, 23, 24, 3 বছর, 4 বছরই তো প্রায়। তাহলে দেখা গেছে আপনার 3 আর 24, 27-28টা ব্রিজ হয়েছে আর কি। 27 বা 28টা বেচ যদি যেহেতু আপনি করেছেন, সেই ক্ষেত্রে আমরা আশা করি যে আপনার কাছ থেকে আমাদের যে দর্শক আছে এবং নতুন উদ্যোক্তা আছে, তারা একদম অ্যাকুরেট এবং সঠিক ধারণা এবং অনেক উপকৃত কিছু কথাবার্তা আপনার কাছে তথ্যমূলক আমরা পেতে পারি, আমরা এই আশা করি। এবং আপনিও, আমরা আশা করব আপনি একদম সঠিক এবং অথেন্টিক যে কথাগুলো আছে সেইগুলাই তুলে ধরবেন, যাতে আমাদের নতুন দর্শক এবং নতুন যে উদ্যোক্তা আছে তাদের যেন অনেক উপকার হয়। তো ভাই, আমরা এই যে আপনি যে এই 3600 বাচ্চা তুলছেন, তো এই 3600 বাচ্চা আপনার এই শুরু থেকে একদম শেষ পর্যন্ত, মানে বাজারজাতকরণ পর্যন্ত কি কি করতে হয়, এইগুলা আমাদের একটু ডিটেলস বললে ভালো হয়। আর এখন বাচ্চা যে আনছেন, বাচ্চা কতদিন কিভাবে কি করেন না করেন, এইগুলা বললে আমাদের একটু জানালে ভালো হয়। ওটা হলো বাচ্চা যাদের প্রথম দিন নেওয়া হয় আর কি। বাচ্চার ধরন হলো দুইটা, একটা হলো আপনার রস, আর একটা হলো এই আয়ার। তবে আয়ার ভালো হয় না, সর্দি লেগে যায় সবসময়, তো রস বাচ্চাটাই ভালো। ওইটা পরে দেখা গেছে 1,000 বাচ্চার জন্য দুইটা খুব করতে হয়, 10 ফিট বা 10 ফিট 500 বাচ্চার জন্য, এবং 500 বাচ্চার মধ্যে একটাই হুপার দিতে হয়। আবার হুপার কোনগুলা ভাই? হুপার কি এই যে ভোটার, এইগুলারে হুটার বলতেছেন আপনি? এটারই হুপার বলা হয় আর কি। তখন 10 ফিট বা 10 ফিট জায়গার মধ্যে আপনার দেখা গেছে 500 বাচ্চা যদি ছাড়ে, তাহলে বাচ্চাটা ঠিক থাকে আর কি। ওই, তাপমাত্রা ঠিক থাকে। তাপমাত্রা হলো প্রথম যেদিন ছাড়বে ওই দিনকার 36 ডিগ্রি থাকতে হবে, পরের দিন 34, এর পরের দিন দেখা গেছে আপনার 3 দিনের দিন নামে আইব 30, ওই 36-এর পরে আইব 34, 32, 30, 27, 28 সময় থাকে। ঠিক আছে, এই পরিমাণে তাপ রাখতে হবে। যদি তাপ না রাখে তাহলে দেখা গেছে বাচ্চার সমস্যা দেখা দেবো, কিডনিতে পানি এসে পড়বো, অনেক যাই ঝামেলা। আর তাপমাত্রাটা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করেন? যে তাপমাত্রা দেখার তো একটা সিস্টেম আছে, কিভাবে কি করেন? তাপমাত্রার জন্য এই যে স্কেল আছে আপনার, দেখা গেছে বাচ্চা ছাড়ে যখন আমরা পর্দা ছাড়িয়ে যখন তাপ, তখন আবার পলিথিনটা বেড়া দিই, দেখা তাপ আমরা 36-এ নিয়ে আসি। যখন তাপ 36-এর বেশি হয়ে যায় তখন আমরা পলিথিন উদাম করে দিই, তখন তাপ একটু কমে। আবার যখন আপনার তাপ কমতেছে না, খালি বাড়তি আছে, তখন এই যে উপরে যে স্প্রিংকলার আছে এগুলো ছেড়ে দিলে আপনার দেখা গেছে তাপ আস্তে আস্তে কমে আসে। আর তাপ যদি বেশি বাইরে যায় তাহলে, বুড়ার অবস্থা যদি তাপ বাইরে যায় তাহলে নিউমোনিয়া দেখা দিব, আর নিউমোনিয়া দেখা দিলে এই বাচ্চা আপনার লাভ করতে পারবে না। এই যে 36 বলতেছেন, 27 বলতেছেন, এইগুলা দেখার তো একটা সিস্টেম আছে, কিসের মাধ্যমে দেখেন? এই যে স্কেলের মাধ্যমে, এই যে মিটার আছে, মিটার আছে, মিটারের মাধ্যমে। ডিজিটাল মিটার আছে, এই মিটারের মাধ্যমে আপনি দেখেন। আচ্ছা, তো আপনি বললেন এই যে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য মিটার আছে, তারপরে এইগুলার শূন্য থেকে আপনার ব্রুডিং কতদিন পর্যন্ত করতে হয়? ব্রিডিং হলো আপনার 7 দিনই তাপমাত্রা ঠিক রাখতে হয়, কিন্তু 3 দিন হলো করে জরুরি। 3 দিন বা 4 দিন এর মধ্যে তাপ রাখতেই হবে, যদি না রাখে তাহলে বাচ্চা আপনার স্যামডেম হয়ে যাব, বড় ছোটো হয়ে যাব। কিছুদিন গেলে 10 দিনের পরে দেখে দেখা গেছে 4টা-5টা করে মরতে থাকবো, আস্তে ধীরে গেলে মৃত্যুর হার বাড়তে থাকবো। এটা বুঝবে না, নতুন খামারে তো বুঝবেই না। তাহলে টোটাল আপনার ব্রুডিং কতদিন করতে হয়? 7 দিন। 7 দিন ব্রুডিং করতে হয়। আচ্ছা, এই 7 দিনের বাচ্চাদের কি কি খাবার দিতে হয় বা কোন সাইজের খাবার দিতে হয়? এটা হলো আপনার সিপির যে খাবারটা আছে, এটা হলো 710, এটা হলো জিরো খাদ্য আর কি। মানে জিরো সাইজ খাবার? জিরো সাইজ খাবারটা হলো আপনার 16 দিন খাওয়াইতে হয়। 16 দিন? 16 দিন, একাধারে 16 দিন জিরো সাইজ খাওয়াইতে হবে। আর ব্রুডিংয়ের যে ওষুধগুলো আছে, ওই ওষুধগুলো আপনার ইনরোসিন আছে, আর আপনার আরেকটা আছে, যদি ইয়ার হয় আর কি, এসিআর হয় তো এসিমক্স হইব, আর যদি রেনাটার হয় তাহলে এন রেনামক্স হবে আর কি।
ওষুধগুলো মূলত কিসের জন্য খাওয়ানো হয়? নাভি শুকানোর জন্য। নাভি শুকানোর জন্য। জি। আচ্ছা, তো এই যে আপনার 7 দিন ব্রুডিং অবস্থায় এগুলা কি 7 দিনের ভিতর কি কোনো ভ্যাকসিন দেওয়া লাগে? 7 দিনের দিন ভ্যাকসিন যদি বাহিরের বাচ্চা হয়, কোম্পানির বাচ্চা ছাড়া যদি বাহিরের বাচ্চা হয় তাহলে ভ্যাকসিন 5 দিনে দিতে হয় বা 3 দিনে। আর সিপি কোম্পানির বাচ্চা হলে 10 দিনে ভ্যাকসিন দিতে হয়। ওরা হলো বাচ্চা দেওয়ার সময় আপনার এই 10 দিনে প্রথম একটা ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিন তারা করে দেয়। জিরো একদম একদিনের যে বাচ্চাটা ওইটার মধ্যে তারা ভ্যাকসিন করে দেয় আর কি। তখন আমরা 10 দিনে ভ্যাকসিন দিতে হয় রানিকেট, 14 দিনে হলো গাম্বুরু, 18 দিনে আবার একটা রানিকেট, এই 3টা ভ্যাকসিন দিতে হয়। টোটালে 3টা ভ্যাকসিন দিতে হয় কোম্পানির ভ্যাকসিনের বাইরে। হয়, কোম্পানির ভ্যাকসিনের বাইরে 3টা ভ্যাকসিন দিতে হয়। ভ্যাকসিন হিসাবটা বুঝলাম। তো ভাই এই 7 দিন আপনার যখন ব্রুডিং টাইমটা তো এইটুকুই, আপনার প্রথমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হয়, তারপরে এগুলার খাবার, তারপরে হচ্ছে আপনার ভ্যাকসিন, হ্যাঁ, এইগুলা করার পরে আপনার এই ব্রুডিং শেষ টাইমে যখন মনে করেন যে আপনার 7 দিন শেষ, ব্রুডিং শেষে এগুলারে কীভাবে সেরে ছাড়তে হয় বা এই বিস্তারিতটা একটু বলেন। ওইটা হলো প্রথম দিন যে আমরা 10 ফিট বা 10 ফিটের মধ্যে বাচ্চারা ছাড়া হয়, 500 বাচ্চা। দেখা গেছে 1000-এর জন্য 10 ফিট বা 20 ফিট লাগে, একটু মাঝখানে একটা বেড়া থাকবে। তখন প্রথম 24 ঘন্টা পরে আস্তে করে একটু জায়গা বাড়াইতে, এরকম বাড়াইতে আপনার দিন যাবে, আস্তে আস্তে বাড়াইতে হবে। 13 দিনের দিনও ফুল ঘর ছেড়ে দিতে হবে। মানে আপনি বলতেছেন যখন 13 দিন হবে তখন পুরা সেরে তাকে উন্মুক্ত করে দিতে এই হবে। বাচ্চাগুলো দেখতেছেন, এই গড়টার মধ্যে 5600 স্কোয়ার ফিট আছে, বাচ্চা নিচে 3600 ফিট। ওই পুরা ঘরে এই বাচ্চাগুলো ছাড়তে হবে 13 দিনের দিন। তো ভাই আমরা দেখতে পাচ্ছি যে এই যে আপনি 13 দিনের পরে যখন পুরা সেরে তাদেরকে অবমুক্ত করে দিবেন, তারপরে 13 দিন থেকে আপনি আপনার টোটাল এগুলো পালেন কতদিন পর্যন্ত? আমরা এইগুলা পালি হলো আপনার 32-33 দিন পর্যন্ত পালি। 32 থেকে 33 দিন। আচ্ছা, 32 থেকে 33 দিনে এগুলার ওজন কতটুকু হয়ে থাকে? আপনার 20-21, কোনোটা 22, এরকম হুম। আচ্ছা, তো এই যে আমরা আসার পরে দেখলাম আপনি বাচ্চা মাপতেছিলেন, ওইখানে তো 10টা বাচ্চা মাপতেছিলেন, তো 10টা বাচ্চা দেখলাম যে আসছে আপনার হচ্ছে এই 1 কেজি কত করে মানে থাকার কথা? 55 গ্রাম, 1055 গ্রাম, দেখা গেছে 105 গ্রাম। 10টার ওজন আসছিল আপনার 1055 গ্রাম। 55 গ্রাম, কিন্তু ওজন থাকার আহ, সর্ব ওজন আপনার যদি 85 গ্রাম ওজন হয় আপনার 4 দিনে, তাহলে আপনার খুব ভালো ওজন। এর মধ্যে আমার 105 আছে, মানে ভালো ওজন আছে আর কি। মানে আপনি বলতেছেন এই 4 দিন বয়সে আপনার যখন 30 দিন বয়স হবে তখন এটা 2 কেজি হয়ে যাবে। 30 দিনে 2 কেজি, আর আমরা আসার 85 গ্রাম যদি থাকতো তাহলে 18-19 হইতো। এই তো মানে আপনার যখন বেজ একদম শেষ হয়ে যাবে তখন ওজন এটা দুই কেজির কাছাকাছি বা 2 কেজি চলে আসবে। 10 দিনের ভিতরে যদি বাচ্চার ওজন ঠিক না হয় তাহলে পরে আর ঠিক হবে না, পরে আপনার খাদ্য একটু বেশি খাবে, ওজন একটু কম থাকবে, লাভ কম হবে। আর 10 দিনের ভিতরে যদি আপনার 350 হয়ে যায় তাহলে বললেন যে এটা বেটার ওজন, এটা আপনার ভালো লাভ দিবে আর কি। আমরা যেটা দেখলাম এখন পর্যন্ত আপনার এগুলার গ্রোথ এবং ওজন ঠিক আছে, যেন আপনি বলতেছেন 85 গ্রাম করে হলেই ঠিক ঠিক ছিল, কিন্তু এখানে আপনার আছে হচ্ছে আপনার 110 গ্রাম করে, 110 বা 5-এর ভিতরে আছে। তাহলে এখন পর্যন্ত আপনার আলহামদুলিল্লাহ ভালোই অবস্থানে আছে। তো ভাই এখন এই যে আপনার 30 দিনের আপনার যখন বড় হয়ে যায়, ঠিক আছে, খাবার যে দেন কোন কোন লেয়ারে কি কি খাবারগুলো দিতে হয়? আপনার 16 দিন পর থেকে 710 খাদ্য আছে একটা, ওইটা লাগাইতে হয় আপনার 26 দিন পর্যন্ত। 26 দিন পরে হলো 711 একটা খাদ্য আছে, এটা মোটা খাদ্য, ওইটা দিয়ে হলো বাকিটা শেষ করা লাগে। এই যে 710, তারপরে আপনার 711, এগুলোতে বলতেছেন এগুলো কি খাবারের সাইজ? খাবারের সাইজ, বলতেছেন। জি। আর এগুলো তো মূলত স্পেসিফিক কোনো নাম থাকে, তো নাম থাকে না খাবারের? নামটাকে আপনার এই 710 গ্রোয়ার খাদ্য আর কি, আর 710 হইলো স্টার্টার, আর 710 711 খাদ্য এটা হাই গ্রোয়ার। তো ভাই এটা হলো প্রোটিন হইলো আপনার, দেখা গেছে 21% প্রোটিন হইলো আপনার 710 খাবারের মধ্যে, আবার 20% প্রোটিন হইলো আপনার দেখা গেছে 710 খাদ্যের মধ্যে। আর যখন 11 খাদ্য চলে যায় তখন আমরা 18% হিসেবে প্রোটিন কমে যায়। ভাই আমরা আরেকটা বিষয় আমাদের দর্শকদের জানার কমেন্ট করছে এবং আমাদের জানার ছিল, সেটা হচ্ছে আপনার এই যে ব্রুডিংকালীন 7 দিন যে ব্রুডিং করা হয়, এই ব্রুডিংকালীন বাচ্চা কি মারা যায়, বা কি মারা যাওয়ার সংখ্যা, যদি মারা যায় তাহলে সংখ্যা কি পরিমাণে আসে বা কি পরিমাণে আসার কথা থাকে? আমার ব্রিডিং অবস্থা যদি বাচ্চা মারা যায় তাহলে বুঝবেন আপনার সারা বছর মাসে যে মুরগি পালবে সে মুরগি মরতেই থাকবে, 2টা 4টা 5টা 10টা এরকমভাবে মরবি। আর ব্রিডিং অবস্থা 7 দিন, ব্রিডিং অবস্থা যদি তার বাচ্চা না মরে তাহলে অ্যাক্সিডেন্ট ছাড়া বাচ্চা মরবেন, বাচ্চা ভালো থাকবে।
আর ব্রিডিং অবস্থা বাচ্চা না মারার জন্যই আপনার হলো এই যে সতর্ক থাকতে হয় আর কি, রাত্রে ঘুমো থাকতে হয়। আর হলো আপনার তাপগুলা মেনটেন করা লাগে। ওষুধ ব্যাপার না, ওষুধ হলো আপনার মুরগির না দিলেও সমস্যা নাই, যদি তাপ ঠিক মতো থাকে আর কি। তাপ যদি আপনার কমে যায় তাহলে মুরগির অবস্থা খারাপ হইব। এটা হলো পোলট্রির ধরন। আর একটু জানার ছিল বিষয়টা হচ্ছে আপনার 28 দিন বা 30 দিন 32 দিন পালার পরে কি বাচ্চা কি মারা যায় বা এরকম মৃত্যু হয়, বাচ্চার মৃত্যুর হার কী রকম হতে পারে বা কীরকম হইলে লাভ হয় বা লস হইতে পারে? আপনার 5% যদি মৃত্যু হয় তাহলে তার লাগে ভালো, কপাল ভালো। আর যদি 10%ও চলে যায় লাভ কমে যাব, তখন আর তার মুরগি ফালার অনীহা এসে যাব। আর যদি এমন আছে আপনার 3% মরে, তখন তো আরও ভালো। তা আমি আশা করতে পারছি, আমার একটা কামার আছে আমার ওই গতলার পূর্বে আপনার রঘুরামপুর বাজারের পাশে, এটা আমাদের হলো আপনার 4300 বাচ্চা ছাড়া আছে। আজকে বয়স হলো 19 দিন। তা আমার 800 বা 900 হলো হাইস্ট ওজন টাকার কথা। তা আমি আজকে আমার ছেলেরা পাঠিয়েছিলাম, উনি মাপে আইসে, আপনার দেখা গেছে যে 900 প্লাসই আছে। আর বাচ্চার কোনো দায় ঝামেলা নাই এখন পর্যন্ত। 4300 বাচ্চার মধ্যে 19 দিন বয়স আমার হলো 45 পিস বাচ্চা মারা গেছে। তা আশা করতেছি যে বেশি একটা মরবে না বাচ্চা। ভালো আছে আর কি, গ্রোথও ভালো আছে, তার বটিও ভালো আছে। তো ভাই আর একটা বিষয় হলো আপনার ব্রিডিং অবস্থায় ওষুধ যে ব্যবহার করা হয়, ওইটা যে ডাক্তারে তার ওষুধটা দিব, ওই ডাক্তারের ওষুধই সে ব্যবহার করবে। যদি অন্য কোথাও থেকে কেউ পরামর্শ দেয় আবার ওষুধ পাল্টায় দেয়, তাহলে তার কপাল নষ্ট হয়ে যাবে, তার মুরগি খারাপ হয়ে যাবে। কারণ যে ডাক্তারের পরামর্শ দিবে সে শুধু একটা ডাক্তারের পরামর্শ সে ওষুধ খাওয়াবে, এটা হলো নিয়ম। আর না হতো দেখা গেছে গ্রুপ পাল্টাই দিব, গ্রুপ পাল্টাই দিব, পরিমাণ বাড়াই আলবো কমাই আলবো, এটি সমস্যা। মূলত হলো তাপ। তাপ যদি নিয়ন্ত্রণ রাখতে পারে, গ্যাস মুক্ত রাখতে পারে, তার এত ওষুধ লাগার কোনো কারণ নাই। বড় জোর 1000 মুরগি ফেললে 5 থেকে 6000 টাকার ওষুধ লাগবে। আর যদি তাপ এবং গ্যাস যদি সে দূর না করতে পারে, তাহলে 20,000 টাকার ওষুধও তারও হবে না। আরেকটা বিষয় জানার ছিল, যেহেতু আপনি দীর্ঘদিন যাবত করতেছেন, আসলে 1000 মুরগি দেওয়া শুরু করে কি একটি মানুষ বা একজন মানুষ তার সংসার চালাইতে পারবে? এরকম লাভ হয় 1000 মুরগি থেকে? 1000 মুরগি সে যদি ঠিক মতো ভালো একটা সংসার চলবে। 1000 মুরগি থেকে আপনার বেশ সে যদি কোনো লেবার না রাখে, নিজে করলে নিজে যদি করে, তো খরচ ভরা বাদ দিয়ে তার 30,000 টাকা থাকবে। 1000 মুরগি করলে যদি সঠিকভাবে করতে পারে, ওষুধ, লিটার, কারেন্ট বিল দেওয়া হারেও তার 30,000 টাকা থাকবে। 30,000 টাকার মতো থাকবে। আর যদি আপনার এই বাজার বাইরে যায়, তো 1000 মুরগির দাম 1 লাখ টাকাও সে পাইতে পারে, 50,000ও পাইতে পারে, 70,000ও পাইতে পারে। আবার না পালতালে সে 10,000ও পাইতে পারে। কিন্তু 30-এর নিচে আওয়ার কথা না, যদি সে ভালো করে পালে আর কি। তো ভাই আমরা আর একটু জানার ছিল বিষয়টা হচ্ছে আপনার এইগুলা যখন আপনি লালন পালন করতেছেন, ঠিক আছে, এইগুলার জিরো বয়স থেকে একদম লাস্ট পর্যন্ত একটা মুরগির পিছনে কি পরিমাণ খাবার লাগে, মানে কি পরিমাণ, কতটুকু? অনেক কামার আছে আপনার ডিলারের মাধ্যমে, ওরা হলো 2.5 কেজি খাবার দেয় আর কি। আর অনেকজনে আছে 2 কেজি খাবার দেয়, আমরা হলো 3 কেজি দিই আর কি। আপনি কি 3 কেজি দেন? 3 কেজি দিই। জিরো থেকে তার বয়স যখন 30 থাকে 3 কেজি দেন? 3 কেজি। তখন একটা মুরগির শেষ ওজন থাকবে সে 2 কেজি 200-300 এরকম থাকবে আর কি। আচ্ছা, এইগুলার যে পানির পাত্র আপনার, এই যে এখন ব্রুডিং টাইম, এইগুলা তো আপনার দেখা যাচ্ছে যে ম্যানুয়াল যে পাত্র আছে পানির পাত্রগুলা, এই ব্রুডিং টাইমে কি ম্যানুয়াল পাত্রতে দিতে হয়? জি, এগুলো পাত্র হলো আপনার বোর্ডিং অবস্থায় 500-র মধ্যে দিবে হলো 10টা, আর পানির পাত্র 10টা, খাদ্যের পাত্র দিবে 10টা। এবং বোর্ডিং অবস্থায় সে পাত্র দেওয়ার পরেও কাগজ থাকবে, তো পেপারের উপরে খাদ্য ছিটাই দিবে, কারণ ছোটো বাচ্চা ছিটানো খাবারটা খায় বেশি আর কি। ঠিক আছে, মানে আর যদি বাচ্চা দেখতে হবে, আতায় দেখতে হবে পেটের ভিতরে কি খাদ্য আছে না পানি আছে। যদি খাদ্যটা একটু বেশি শক্ত থাকে পেটের ভিতরে, তাহলে বুঝতে হবে যে এটা পানি কম খাইছে, এই বাচ্চাটা সমস্যা হইতে পারে। যখন দেখবে যে না একটু তুলা লাগে, খাদ্য আছে পানিও আছে, এই বাচ্চাটা সুস্থ, এটা নিজে বুঝতে হবে। ব্রুডিং টাইমে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয় কোন বিষয়টা? বিষয়টা হলো যে খাদ্য, পানি আর হলো ওষুধ, এগুলো হলো পরিমাণ মতো দিতে হবে। পরিমাণের বাইরে দিলে ঝামেলা। দেখেছেন নাভি যদি না শুকাতে বাচ্চা নষ্ট হয়ে যাবে। যেমন এই যে দেখেন একটা বাচ্চা, আমরা একটু ক্যামেরাটা এদিকে নিয়ে আসি। এই যে খাবারটা দেখেন, না হাত দেন, এই ফ্যাটটার মধ্যে না হাত দেন, নরম না, এটা খাদ্য পানি, ঠিক আছে, এটা খাদ্য পানি, ঠিক আছে। এই বাচ্চাটার কোনো দায় ঝামেলা হবে না, হাত পা মোটা থাকবে।
যে হাত পা এগুলো মোটা হবে। আর যখন আপনার খাদ্য পানি কম খাইবো তার রোগে ধরবো তখন হাতগুলো এই যে পাগুলো এগুলো একবারে চিকন হয়ে যাবো। চিকন হয়ে গেলে কিছুদিন পরে এই যে প্যারালাইসিস হওয়া শুরু হইব। মানে আপনি বলছেন সুস্থ সবল বাচ্চা এবং বাচ্চার পরিচর্যা দর্শক কিভাবে করবেন একদম হাতে কলমে খালেক ভাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে নতুন যারা আছেন তাদের অনেক উপকার হবে এই বিষয়টা জানার। যেমন খালেক ভাই আপনি যদি বিষয়টা আর একবার যদি বলতেন। ছোটো বাচ্চা যেগুলো আছে আর কি ওইগুলা এই যে পেটটা দেখেন হাত দিতে হবে। হাত দিয়ে দেখবো এনে যদি শক্ত থাকে খাবার থাকে শক্ত থাকে তাহলে বোঝা গেলো যে এই বাচ্চাটা পানি কম খাইছে। আর যখন পানি খাইবো খাদ্য খাইবো পেটটা একটু বড় থাকবো, একটা টিলামের বাইরে থাকবো, তখন বোঝা গেলো যে খাদ্য পানি ঠিক খাইছে। এই বাচ্চাটা হলো পরিপূর্ণ সুস্থ এবং হাত পাগুলো একটু মোটা থাকবে। যখন দেখবেন যে হাত পাগুলো চিকন বাচ্চা হাঁটতেছে আর কিছুদিন যাইবো একজন প্যারালাইসিস হইতেছে, এগুলো হলো শুদ্ধকালী এই যে পরিচর্যার কারণ। আর একটা হলো আপনার সর্দি, এই 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 টাইমে যদি সর্দি লাগে তাহলে বাচ্চারা আপনার দেখা গেছে নিউমোনিয়া দেখা দিতে পারে। আর নিউমোনিয়া যদি না ছাড়ে তাহলে বাচ্চার কিডনি নষ্ট হয়ে যাব, পানি এসে যাব, বাচ্চা 10 দিন পরে 2টা 4টা 10টা করে মরতে থাকবে। কিছুটা সর্দি আছে আপনি বুঝতে হবে, এমনি বোঝা যাবে না। বোঝার উপায় কি? বোঝার উপায় হলো মৃত্যু হইলে বাচ্চাটা ধরে টিপ দিবে, দিলে নাকে দিয়ে সিঙ্গেল বেরিব, তাহলে বোঝা গেল যে আপনার ইয়া আছে, সর্দি আছে। আর কিছুটা আছে যে টিপ দিলেও আইয়ে না, তবে সর্দি আছে, এটা কানে ধরতে হবে। কানে ধরার পরে তো বুঝতে হবে যে এটা পটপট করে কিনা। ফটপট যদি করে শিশু করে তো বোঝা গেল না সর্দি আছে, এটা ওষুধ লাগবে। আর যদি ফটপট না করে তো ভালো। তো আমরা অনেক উপকারী এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস খালেক ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম। আমাদের আরেকটি বিষয় জানার ছিল, এই যে আমাদেরকে আরেকটি বাচ্চা, হ্যাঁ একটু শক্ত কিন্তু এই যে দেখেন এটা কিন্তু পানি কম পাইছে। এগুলা খেয়াল রেখে আপনার দৌড়ে দৌড়ে পানি খাওয়াইতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম ব্রুডিং টাইমে বাচ্চার পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। এগুলার পানি, খাবার, ওষুধ সবগুলাই খুব যত্ন সহকারে করতে হয় 7 দিন। 1000 বাচ্চার জন্য আপনার বেটার হইল 40 পিস আপনার দিতে হবে পানির পাত্র, 40 পিস খাদ্যের পাত্র 1000-এর জন্য। 1000-এর জন্য, তাহলে সে হলো ওজন ঠিক পাইবে। আর যদি আর কম থাকে তাহলে ওজন ঠিক পাইবে না সে। হুডার বলতেছেন যেগুলা, হ্যাঁ এইগুলা কয়টা প্রয়োজন? এটা 1000-এর জন্য 2টা হইলেই। 1000-এর জন্য এইসব 2টা ইলেকট্রিক লাইনের যে হিটার আছে এগুলা 2টা হইলেই হবে। আর আপনার এই আর যদি বিদ্যুৎ না থাকে তাহলে ধামের ভিতরে লাকড়িতে যদি আগুন ধরে দেয় তাও চলবো, মানে ওটা হলো ম্যানুয়াল ভাবে যদি করতে চাই। আর যদি তাও না পারে যাতে ডিজিটাল আছে আপনার গ্যাস উপর আছে আইনে নিলে একটার জন্য 1000 হইলেই। আপনার কি এখানে তো বিদ্যুৎ চলে গেলে কি আপনার কি জেনারেটর ব্যবস্থা আছে? জেনারেটর ব্যবস্থা আছে, জেনারেটর তো লাগবেই, পোলট্রি পাললে আপনার জেনারেটর লাগবেই। একজন যদি 1000 মুরগি লালন পালন করে ওই ব্যক্তিরও কি আপনার জেনারেটর প্রয়োজন আছে? ওই ব্যক্তির জেনারেটর থাকলে ভালো, আর যদি না থাকে তাহলে অন্য যে লাকড়ির ব্যবস্থা নিতে হবে, গ্যাসের ব্যবস্থা নিতে হবে। আর দেখা গেছে আপনার 20 দিন পরে মুরগিটা কেজি পার হয়, তখন মুরগি হিট স্ট্রোক করে, উপরে পানি দেওয়ার ব্যবস্থা নাই, ঘর গরম হয়ে যায়, তখন দেখা গেছে হিট স্ট্রোক করে। তখন এই ক্ষেত্রে হলো তার করা উচিত হলো এই যে এই স্প্রে মেশিন আছে না, হাই প্রেসারে যে স্প্রে মেশিনগুলো, যেমন এই যে মেশিনগুলো এই যে আমরা যদি দর্শক একটু এই পাশে দেখাই, এই পাশে ভাইয়ের একটা মেশিন আছে, এইগুলা কি বলতেছেন হাই প্রেসারে ওইগুলোর মধ্যে আপনার কান দিয়ে লটকাইয়া আপনার দেখা স্প্রে করবো মুরগির। কিন্তু দেখা গেছে কম যদি ভিজায় মুরগিরে তাহলে মুরগি গরম হয়ে আরও মরবো, একবারে সুপসুপা করে লাইন নেবো, ভিজায় দুই ফ্যানগুলো ছেড়ে দেয় তাহলে মুরগি আরও স্টক করবেন। মানে হিস্ট্রোক থেকে মুরগিকে বাঁচানোর কথা বলতেছেন। আচ্ছা, ব্রুডিং টাইমেও কি হিস্ট্রোক হয়? হ্যাঁ, বেশি তাপমাত্রা যদি বেশি বৃদ্ধি পায় তো ব্রুডিং টাইম পার হয়ে গেলে হিট স্টক করবে। 36 পার হয়ে গেল স্টক করে মুরগি মরার লক্ষণ। এটা কিভাবে মরলে যে স্টক করে মরছে এটা কি বুঝবো কিভাবে? যদি হাত পা উপরের দিকে দেয়, ফিটটা নিচের দিকে দেয় আর মানে শীত হয়ে মরে আর কি, তাহলে বোঝা গেল স্টক করে মারা গেছে। মানে এটা হচ্ছে হিটস্ট্রোক হওয়ার, গরমে যদি বেশি গরম তাপমাত্রা বৃদ্ধি পায় হিটস্ট্রোকের লক্ষণ হইতেছে এটা হিট স্ট্রোক আপনার গরমে হইতে পারে, গ্যাসে হইতে পারে, কিন্তু হ্যাঁ শীত হয়ে মরবো আর কি, হাত পা উপরে উঠাই দিব। আর যদি বৈশা থেকে মরে তাহলে বিভিন্ন কারণ আছে এটার। এটা হলো আপনার গাম্বুরু রানীক্ষেত আছে, আর আপনার ব্লাড ফ্লু আছে, আপনার গ্রাউট আছে, এগুলাতে মরতে পারে। তো খালেক ভাই, আপনি যে দীর্ঘদিন যাবৎ মুরগি সেক্টরের সাথে জড়িত আছেন, তো আপনার যে এই সিপিস সাথে বর্তমানে ব্যবসা করতেছেন, এখন আপনার যে ওষুধ আছে, খাবার আছে, এগুলা কি আপনি কোম্পানির মাধ্যমেই নেন? কোম্পানির মাধ্যমে।
ওষুধ খাবার দুইটা কোম্পানির মাধ্যমে ওষুধ আমি নিজে সংগ্রহ করি কোম্পানি থেকে, ওষুধ কোম্পানি থেকে আর কি, আমাদের সিপি কোম্পানি না। মানে ওষুধটা আলাদা অন্য কোম্পানি থেকে নেন? এটা আমি নিজে ব্যবহার করি, আমি বিক্রিও করি। এর কারণটা কি? ওর কারণটা হলো আপনার সিপি কোম্পানি থেকে তো ওষুধ আনলে মামিসিন যাইতে হইব আমার। আর এটা কিন্তু আপনার ওরার কোনো চাপ নাই, ওষুধ আমরা যে কোনো জায়গাতে নিতে পারি, কোনো ঝামেলা নেই। আচ্ছা, একজন ব্যক্তি যদি কন্ট্রাক্ট ফার্মিং, এটা তো কন্ট্রাক্ট ফার্মিং বলা হয়, কারণ একজন নতুন উদ্যোক্তা যদি সিপির সাথে ব্যবসা করতে চায় তাদের কি করতে হবে, মানে প্রথম ধাপ কি করা প্রয়োজন, কি করা লাগে? প্রথম ধাপ কোম্পানির সাথে আলোচনা করবে, যদি কোম্পানি স্বীকৃতি দেয় যে হয়তো আপনাকে নিব, ও গরম এটা নেওয়ার অনেকটা আছে, আপনার পদ্ধতি আছে। তারা তারা আগে গড়টা দেখব, আর গড়টা প্রতি মুরগির পিছনে কতটুকু জায়গা লাগবে এটা আগে তারা মাপবো। দেখা গেছে এখন গরমকাল, এখন হলো 1.8 জায়গা লাগবে একটা মুরগির জন্য। 1.8 মানে 2.5 ফিট। 2.5 ফিট জায়গা লাগবে একটা মুরগির জন্য, যদি হয় তাহলে তারা নিবে, এর কম হলে তারা এখন নিবে না। কিন্তু 1.5 বা 4 এটা হলো শীতের মধ্যে নিবে। আচ্ছা, এই ধাপটা গেল, তারপরে? আর হলো আপনার তার প্রাথমিক যে প্রস্তুতি, ওইটা হলো ট্রেড লাইসেন্স লাগবে পোলট্রির নামে। এরপরে আপনার অ্যাকাউন্ট করব ব্যাংকে, সিসি অ্যাকাউন্ট করার পরে দেয়া এই এমআসিআর চেক বের করব, এমআসিআর চেক এবং এই ট্রেড লাইসেন্স, এই দুইটা দেওয়া পরে ফটোকপি তাদেরকে জমা দিব, দিলে তারা একটা কোড খুলে দিব, এই কোডে হয়তো টাকা জমা দিব, পরে তারা বাচ্চা দিয়ে দিব। এই ক্ষেত্রে কি নগদ কোনো অর্থ প্রদান বা কোনো টাকা পয়সা প্রয়োজন হয়? আগে তারা 1.5 লক্ষ টাকার নিচে দিছে না 1000 বাচ্চা, এখন 1,20,000-এর মধ্যে আসছে। মানে প্রতি 1000 বাচ্চার জন্য 1,20,000 জমা দিতে হয়। হ্যাঁ, এটা সিকিউরিটি হিসাবে, মানে জামানত হিসাবে নেয়। আমানত হিসাবে নেয় আর কি। আচ্ছা, তো যখন আপনি এই বাচ্চা বিক্রি করে দিবেন, এই বিক্রি কি তারাই করে দেয়? তারাই করে দেয়, আর যদি লোক ভালো হয়, একের লোক হয়, তাদের বিশ্বাস থাকে লোকের উপরে, তাহলে তারা বলবে যে বিক্রি করো। বাচ্চা যখন বিক্রির প্রয়োজন পড়ে, এটা কি মানে সিপিসি নিয়ে যায়? সিপি নিয়ে যায়, তারা আপনাকে প্রেশার কি করবে না যে বেচার জন্য, তারা বললে তারা মুরগি নিয়ে যাবে। আর যদি তারা না বেচতে পারে আর বিশ্বস্ত লোক হয়, তাহলে বলে দিবে যে আপনি বিক্রি করে টাকা জমা দেবেন। আর কোনো অবস্থাতেই মাল বিক্রি করিয়া টাকা রাখা যাবে না, সম্পূর্ণ টাকা কোম্পানিতে জমা দিতে হবে। আপনার যে লাভ, কামারির যে লাভ, ওইটা তারা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিব, 10 কর্মদিবসের ভিতরে তারা টাকা দিয়ে দিব। সেই ক্ষেত্রে যদি একজন খামারের লস হয়, সেক্ষেত্রে হিসাবটা কি হবে? লস হইলে তার যে জামানত কার্ড আছে, এখান থেকে কাটে নিবে। জামানত যে টাকাটা রাখা ছিল গচ্ছিত, ওইখান থেকে মাইনাস করা হবে। 10,000 টাকা লস হয়েছে, 10,000 টাকা কিন্তু কেটে নিবে। তা বিশেষ করে আপনার কোম্পানির সাথে ব্যবসা করে লস হওয়ার কোনো কারণ নেই, যদি সে পালতে পারে, পরিচর্যাটা ঠিক মতো নিতে পারে, তো তার লাভ হবে, লস হবে না। খালেক ভাই, আপনি যে ব্যবসা শুরু করছেন বা এই পোল্ট্রি সেক্টরে আসছেন, এইটা আসার আগে আপনি কি কোনো ট্রেনিং বা কোনো কোর্স এগুলো নিছিলেন কি? না, ট্রেনিং নেই নাই, তবে অনেক খামার আমি ঘুরছি, ত্রিশাল, দুর্গাপুর, পূর্বতলা ঘুরে আগে দেখছি, দেখে টেকে হারিয়ে নিছি। কিন্তু প্রথম অবস্থা আমি তো ডিলার সাথে ছিলাম, তো ডিলারও তো কিছু বুঝতো, হ্যাঁ পরামর্শ আমি মুরগি পালছি, কিন্তু দেখা গেছে কোনো সমস্যা হয় নাই। কিন্তু বাজার খারাপ থাকার কারণে লস টস খাইছি অনেক। কিন্তু এই যে হিট স্টকের যে ব্যাপারটা আর কি, এটা হলো আমি শিক্ষাটা পাইছি হলো প্রথম বীজ থেকে দ্বিতীয় বীজ থেকে শিক্ষা পাইছি। প্রথম বীজে আমি 1600 মুরগি পাইলে 70,000 টাকা লাভ ছিল আমার। 1600 মুরগিতে কত? 70,000 টাকা লাভ হয়েছিল, বাজার ভালো ছিল। পরে দ্বিতীয় বীজ আবার মুরগি উঠালাম বৈশাখ মাসে দিন, আপনার 21 দিনের দিনও মুরগি 1 কেজি হয়ে গেছে। ওতে হিট স্টক, এই ঘন্টার মধ্যে হিট স্টক হয়েছে 1 ঘন্টার ভিতরে 250 মুরগি। পরে তো 1 ঘন্টার ভিতরে কি 250 মুরগি মারা গেছিল? হয়েছে। তখন তো আমি চিন্তা করলাম যে এটা কীভাবে পালবো, এটা তো বোঝার কোনো কায়দাই নেই, বুঝি না কিছু। পরে আমার ডিলারও তেমন একটা বোঝে না। পরে বাইরে জিজ্ঞাসাবাদ করলাম অন্য অন্য খামারের লগে, পরে কইলো যে ভাই আপনি যদি ভিজাইতেন তাহলে আপনার এই সমস্যাটা হইতো না। ওই যে ভাই এটা তো আমি জানি না, আমি যে কীভাবে ভিজাইবো। তখন আমার বললো যে কোনো মুরগি যদি দুর্বল হয়ে যায়, যে গরমে সে দুর্বল হয়ে যেতেছে, তার বালতির ভিতরে ডাইরেক্ট সুবায়া ছেড়ে দিল, সমস্যা নেই, তাহলে সে সুস্থ হয়ে যাবো আর কি। তো এইভাবে পরে আমি পরের বেশ থেকে দেখা গেছে যে এই যে 17 সাল থেকে আজকে 24 সাল পর্যন্ত আসছি, হিট স্ট্রোকে আমার কোনো মুরগি মারেনি। মানে আপনি যখন এটা বুঝতে পারছেন এবং এটার সমাধানটা 10টা 20টা এটা তো স্বাভাবিক, দেখা যায় 8,000 10,000 মুরগি আছে আমার, এই 10টা 20টা 50টা এটা ব্যাপার না।
এটি মূল্য ঝামেলা হয় না। প্রতি হাজারে কতগুলা মরাটা মানে মুরগি মারা যাওয়াটা আপনি স্বাভাবিক মনে করেন? স্বাভাবিক। 5%। হ্যাঁ। আচ্ছা, তো এখন আমাদের আর একটু জানা ছিল, আপনি যেহেতু দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছেন, এখন এই ব্যবসা করার ক্ষেত্রে আপনার কি পরিমাণ টাকা লাভ হয়েছে বা কি পরিমাণ টাকা লাভ হয়, এরকম একটা ধারণা আমাদের দর্শকদেরকে সঠিকভাবে দেওয়া দিবেন, এটা আমরা এই আশাটা করি। ধারণা তো একবার দিলাম যে 1000 মুরগি ফেললে যদি সে নিজে পালে, এখন যে বাজারের পরিস্থিতি, এই বাজারে আপনার হয়তো 30-এর নিচে নামার কথা না, কিন্তু দেখা গেছে সামনে পৌষ মাস থেকে যে শুরু হবে শীতকাল, আপনার ঈদ ঈদ পর্যন্ত বা ঈদের আরও 1-1.5 মাস 2 মাস পর পর্যন্ত যে বাজারটা থাকবে, এটা 50, 60, 70 পর্যন্ত উঠবে 1000 মুরগি। আপনি কি লাভবান এখন পর্যন্ত? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি লাভবান। কিছু লস হয়েছে, হইলেও সমস্যা নেই, হওয়ার পরেও আমি লাভবান। মানে গত বছর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 6000 বাচ্চা তুলছিলাম এক কামারে, 6000 দড়ি মারা গেছে শুধু। মানে এটা কি গত বছর হয়েছিল? জি, একদিনের বাচ্চা, একদিনের বাচ্চা। পরে এটা আমরা করে পাইলাম যে এটা আপনার হয়েছে, আপনার অক্সিজেন ফিল করে মারা গেছে। এটা কোম্পানিরও সমস্যা না, আমারও সমস্যা না। তারপরে আপনার ওই 6000-এর হিসাবটা কি হয়েছিল? এই তো লসই। এই যে আপনার জামানত থেকে কি কাটা হয়েছিল? হ্যাঁ, এবং যারা নতুন খামার সেক্টরে আসতে যাচ্ছে, তাদের আপনি কি মানে কি মতামত দিবেন বা তাদের সম্পর্কে আপনি কি বলবেন? নতুন ভাইয়েরা যারা এখন খামারে আসতে চাইতেছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলা আমার একটা কথাই, যে আপনারা যদি আসতে পারেন। এই কথা আমি বলবো না যে আপনারা আসেন না, কারণ যেহেতু আমি এই সেক্টরে আছি, তাহলে আপনার যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে ভালো, যদি না থাকে বড়দের পরামর্শ নেবেন। আরেকটা হলো, ইউটিউবের মধ্যে অনেক কিছু বলে যে এইভাবে না এইভাবে দুপুরে মুরগির খানা বন্ধ করতে হবে, এইগুলো আসলে আমি এখন পর্যন্ত এটার কোনো ফায়দা পাই নাই। খানা বন্ধ করে মুরগি আমার অনেক মারা গেছে, কিন্তু খানা বন্ধ না করিয়া আপনি দুপুরবেলা মুরগিগুলার ছেড়ে দেওয়া, খানা সকালবেলা দিয়ে রাখলে দুপুরবেলা গরমটা আমাদের মুরগি খালি নাড়াচাড়াটা না করলেই হয়, মুরগি উঠবেও না খাইবেও না। কিন্তু দেখা গেছে একটু খিদা লাগবে, অল্প করে টাকায় আবার শুয়ে থাকে, এইভাবে মুরগিটা শক্ত থাকে। আর যখন খানাটা আপনার 3 ঘন্টা বন্ধ করে পরে যখন দেয়, এই 4টার পরে খানা দেয়, তখন মুরগি উড়া করে যখন খায়, পর হিট ইস্ট করে মারা যায়, অনেক মুরগি মারা যায়। তো এইগুলো আমরা না করি। আর সঠিক পরামর্শ হইল, আপনারা যদি ব্যবসা করতে চান, ডিলার মাধ্যমে যায়েন না আপাতত, কারণ ডিলার মাধ্যমটা বড় ক্ষতিকর মাধ্যম। এটা ওরা অনেকটা শুষে, কারণ হলো দেখা গেছে বাচ্চা কিনবো আপনার 30 টাকা, বেচবো আপনার কাছে 45 টাকা, এরকম সিস্টেম সিপির মধ্যে নাই। সিপি হইলো আপনার আসলে একটা থাইল্যান্ডের কোম্পানি, বাইরের কোম্পানি, এরা একটা নীতিমালার মাধ্যমে চলে। আপনার যদি যাইতে চান তো ডিলার কন্ট্রাক্টের মাধ্যমেই যান, তাহলে জীবনটা বাঁচবো। সিপিজির সাথে যাইতে বলতেছেন? সিপি যে কোনো কোম্পানির সাথে কন্ট্রাক্টে যদি যায়, তাহলে তার জীবনটা বাঁচবো আর কি। সিপিতে আসা লাগবে এরকম না, কন্ট্রাক্ট ফার্মে যাইতে ডিলারের মাধ্যমে গেলে টিকতে পারবে না। শীতকালে ডিলারের মাধ্যমে টিকতে পারবে, কিন্তু গরমকালে পারবে না, ডিলারও বাঁচবে না সামনের যে অবস্থা। তাইলে 1000 মুরগি যে ভাই পালবেন, ওনার 1,20,000 টাকা জমা দেয়া, সাহস করিয়া আপনি যাইতে পারেন। আর নিজে যদি পালেন 30-40 হাজার টাকা আপনি পাইতে পারেন। আর যদি লোক দিয়ে পালান, তাহলে লাভের চিন্তা খুব কম, কারণ লোকের বেতন দিতে হবে, আর লোক আপনি যেভাবে বলবেন সেভাবে সে মুরগি পালবে না, এরকম লোক খুব কমই পাওয়া যায় আর কি। তাইলে আপনার নিজে যদি পালেন, নিজের জিনিসটা তো এটা মুরব্বীরা আগে বলতো, আমার ব্যবসা ছাড়া কইতো শুনতাম, নিজের কাম করলে নিজে 16 না হয়, আর ফুতেরে যে করালে 12 না, আর লোক দিয়ে করালে 8 না। এটা মাথার রেখে যদি আপনি কাজ করেন, আপনার ব্যবসা উন্নতি হবে, আপনার কাজ আপনারই করতে হবে। এটা হলো মুরব্বীদের কথা, এখন পর্যন্ত ঠিক আছে, আমরা পাইছি এগুলো। তো আপনি করতে পারেন, এটার মধ্যে কোনো ঝামেলা নাই। তবে কন্ট্রাক্টে যান, ডিলারের মাধ্যমে যান। যদি যান তাহলে আপনি কতিত পড়ে যাবেন, কারণ আপনার দেখা গেছে একটার বেচ করলেন 20,000 টাকা 30,000 টাকা লাভ হইলো, দ্বিতীয় বেচ করলেন 50,000 টাকা লস হইলো। ওই যে আপনার 20,000 টাকা যে ডিলার আপনার কাছে ভাবছে, আপনি কিন্তু আর হুস কিনতে পারবেন না, আপনি কিন্তু নগদ আর টাকাও দিবেন না, তখন আর হুসকা যাইবার মন চাইতো না। আরেক বেচ করবেন 5,000 লাভ হইব, আরেক বেচ করবেন 10,000 লাভ হইব, 2,000 রাখবো, 8,000 দিব, এমন করতে করতে আপনার জিন্দিগি শেষ, কিন্তু আপনার ব্যবসার উন্নতি আর হবে না। বিধায় আপনার কন্ট্রাক্টে যান, আপনি বাঁচতে পারবেন, 100 মরে গেলেও আপনার ওর সুবিধা নেই, আপনার লাভের থেকে মরবো, চিন্তার কোনো কারণ নেই। অনেক, যেমন আপনার এখন বস্তা ধরতে হচ্ছে কোম্পানি 3225 টাকা,
আপনার কোম্পানির সাইডে আপনার বাহিরে যান 3600 টাকা বস্তা ধরবে। তো আপনার বস্তাতে 200-250-300 টাকা ডিফারেন্স। এটা কেমনে ব্যবসা করবেন? বাচ্চার বাজার দেখা গেছে শীতকালে 100 বাচ্চা একটা বাচ্চার দাম 100 টাকা হবে, কিন্তু আপনি বাচ্চা পাবেন 41 টাকা আটানা। এখনও 41 টাকা আটানা, তখনও 41 টাকা আটানা। এখন যদি আপনি চিন্তা করেন যে এখন বাচ্চা 17 টাকা, 18 টাকা, 20 টাকা, 30 টাকা, এখন আমি বাচ্চা বাইরেতে নেব, আপনার লাভ হবে না। কারণ হলো বাচ্চা মাগনা নিলে আপনার লস হইল। কারণ যেহেতু মুরগির বাজার নাই, বাজার হলো 20 টাকা 25 টাকা এখন বাজার। 1 কেজি মুরগি বানাইতে হইলে আপনার 30 টাকার কাছাকাছি চলে আসে, 130 টাকার মতো খরচই হয়ে যায়। তাহলে আপনি কী করে এখন বাইরে টিকবেন? বিদায় আপনি কন্ট্রাক্টে আসেন, ব্যবসা করে আরাম পাবেন। আর যদি না আসেন তো ব্যবসা বন্ধ রেখে অন্য কোনো ব্যবসা করেন, তো বাঁচবেন। পোলট্রি ব্যবসা অনেক ভালো, আবার সতর্ক হয়ে করতে পারলে কিছু পাওয়া যায়, এই আর কি। রিস্ক কিরকম আছে, এটাতে ঝুঁকি কিরকম আছে? আমি বলি রিস্ক একদমই নাই, আবার রিস্ক পুরাই রিস্ক। এটা দমের জিনিস। যদি আপনি মনে করেন যে দুপুরের টাইম আমি একটু ঘুরতে ঘুমাই, মাত্র আধা ঘন্টা টাইম, আপনার খুঁজে দেখবেন যে বাচ্চা টাচ্চা কিছু নেই, সব মরে শিখাই রয়েছে। আর যদি আপনি সতর্ক থাকেন তো কোনো রিস্ক নেই। আচ্ছা, আপনার এই 3600 বাচ্চার মধ্যে কয়জন লোক আছে? আমি 2000 বাচ্চা একটা লোকে পালতে পারে, তবে আমি 3600 মধ্যে 2 জন দিছি আর কি। 3600 মধ্যে 2জন দিচ্ছেন? জি, আমার আরও কামার আছে, এগুলো সব মিলে আমার মোটামুটি চলে যায় আর কি। একজন লোক আপনি বললেন যে বাচ্চা ক্রয় করার ক্ষেত্রে বা ডিলার বা কন্ট্রাক্টের কথাটা বললেন, অনেক গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছেন নতুনদের জন্য। আরেকটা বিষয় হচ্ছে আপনার শুধু বাচ্চা হলেই তো হবে না, একটা শেড ঘরের প্রয়োজন। সেই ক্ষেত্রে কি পরিমাণ একদম কমে শুরু করতে পারে? একটা সেট আপনার মানে আমরা যেভাবে করছি আর কি, ওইটা আপনার কম খরচি হয়েছে। একটা 1000 একটা সেট করলে 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হইব। আর অনেকেই যে প্লাস্টিকের নেটমেট দিয়ে করে, এগুলো আসলে ঠিক না, কুত্তা কাটা লাগাতে গড়ে উঠে যায়। এগুলো না করে যে সিদ্ধ আছে মুরুগ মার্কা, এইগুলো সিদ্ধ করাটাই ভালো। এই যে নেটগুলো দেখতেছেন, এগুলো কিন্তু শীত নেট। মানে কি যে এই যে মানে স্টিলের যে নেটগুলো আছে এইগুলো দিয়ে বেড়া দিতে বলতেছে? আর যে প্লাস্টিক যে এখন RFL-এর বাইরেছে, এগুলো হলো আপনার কুত্তা কাটালায়। এগুলো ঠিক কিছুদিন গেলে মট করে যায়, পরে দেখা গেছে হঠাৎ করে আপনার একটা কুত্তা ঢুকে 2-300 মারিতে যাইব, আপনার টেরো পাইবেন না। তো এগুলো না করাটাই ভালো। এটার দাম দেখা যাইতেছে 15 টাকা ফুট, আর ওইটার দাম 21 টাকা ফুট। 6 টাকার জন্য ওটা না লাগানি ভালো। ঠিক আছে। খালেক ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনার এই পাশে লিটার এবং তার পাশে হচ্ছে আপনার মাচা। এই যে লিটার মাচা দুই ধরনের সিস্টেমের সেট রাখলেন, কি কারণটা কি? ওটা হলো আমার জাগার অভাবে আর কি। আমার জায়গা যেহেতু ওইদিকে একটু টান আছে, পরে চিন্তা করলাম যে এইদিকে ব্রিডিং করবো, আর মাছার মধ্যে পরে বড় হইলে ছেড়ে দিব আর কি। এই মাচা করার উদ্দেশ্যটা কি? এতে কোনো উপকার বা সুবিধা অসুবিধা? গরমে অনেক উপকার। যেমন এখন বাচ্চা ছেড়ে দিলে এগুলো হলো ওয়েটটা একটু বেশি আসে, কারণ লেদা থাকে না, ঘ্যাস থাকে না, নিচে পড়ে যায় আর কি। কিন্তু মাছার ঘর করে আপনি কুলানি জানা অনেক খরচ, মাচাতে খরচ বেশি? অনেক খরচ বেশি। এটা না করাই ভালো। যদি পুকুর উঠে করো মাছ থাকে, এটা হলো ভিন্ন কথা। তো আর মাছের খাদ্যের জন্য যদি সে মাছা করতে পারে। তবে নতুন মানুষের জন্য আর একটা বিষয় হলো আপনার ওষুধ যাই আছে, ওইগুলো হইলো ডিলারে যেমনি কয় বা কোম্পানির যারা যাবেন, সিপির মধ্যে ভালো ডাক্তার আছে, ওদের সাথে পরামর্শ করে করবেন। বাহিরে কেউ যদি কান দেয়, কান নেবেন না, নিলেই মরবেন। আর অনেক আছে রিপ্রেজেন্টেটিভ আছে কোম্পানির, ওরা আসবে, এসে এই পরামর্শ দিবে, এই পরামর্শ দিবে, এদের কথা নেওয়াই যাবে না। ওদের কথা না নেওয়া, ডাক্তার যে ফিক্সেশন দিবে এই ফিক্সেশন অনুসারে ব্যবস্থা নেবেন, তাহলে আপনি বাঁচতে পারবেন এবং লাভবান হইতে পারবেন। মানে আপনি বলতেছেন বিভিন্ন কোম্পানি থেকে কি লোক আসে? লোক আসে, এসে আপনার পরামর্শ দিব, এই ওষুধ খাওয়ান ওজন আইব, এই ওষুধ খাওয়ান ওজন আইব। কোনো ওষুধই ওজনের খাওয়ানি লাগে না যদি সে সুস্থ থাকে মুরগির বাচ্চা। সে হলো একটাই কারণ, সে যদি খাদ্য পানি ঠিক মতো খায়, তার কিছুই লাগে না। দর্শক, আমরা অনেক কিছু জানতে পারলাম। তো খালেক ভাই, আমাদের আরেকটা জিনিস জানা ছিল, বর্তমান দেশের যে পরিস্থিতি বা বর্তমান সময়ে এই মুরগি সেক্টর বা পোলট্রি সেক্টর নিয়ে আপনি সরকারের কাছে কি আপনাদের কোনো দাবি দাবা বা কোনো বলার আছে কিনা? বলার এখন তো আছিল অনেকেই, কিন্তু 17 বছর হয়ে গেছে, সরকার একজন গেছে, তার কাছে তো আমরা কিছু পাইনি। এখন বর্তমান যে সরকার আইছে, এটা হলো অস্থায়ী সরকার, তার কাছে দাবি জানাইলি লাভ কি? গণতন্ত্র আসলে পরে বোঝা যাক কি হয়। তো দর্শক, আমরা আপনাদেরকে খালেক ভাইয়ের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই পোলট্রি সেক্টরের বাচ্চা থেকে শুরু করে সর্বোপরি সব কিছু একদম সঠিকভাবে
জানানোর চেষ্টা করছি এবং খালেক ভাই একদম সঠিকভাবে বলার চেষ্টা করছে এবং খালেক ভাই এই তার ব্যস্ততার মাঝে অনেক সময় দিছে আমাদেরকে, এই জন্য খালেক ভাইকে আমাদের বিডি খামার টিভির পক্ষ থেকে খালেক ভাইকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তো দর্শক, এই পোলট্রি সেক্টর নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেই সব তথ্য বা সেই সব কমেন্টের উত্তর জানানোর চেষ্টা করব, সেই কামনা করে এবং পোলট্রি সেক্টরের শুভকামনা রেখে আজকের প্রতিবেদনটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।